আসলে দেখেন, দেবপ্রিয় ভট্টাচার্য উনি একজন সিনিয়র একজন অ্যানালাইসিস্ট। উনি যে কথাগুলি বলেছেন ওনার পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ উনি অনেকগুলি ইলেকশন দেখেছেন দেশ স্বাধীনের পরের থেকে, তো সেখান থেকে উনি কথাগুলি বলেছেন। তো ওনার কথা তো কোনোভাবে আমরা ডিসএগ্রি করতে পারি না। এখন এটাকে সুন্দর নির্বাচন করতে হলে এখনও সত্যিকারই এখনও সম্ভব কিছুই না, যেহেতু এখন সম্পূর্ণ এটা ইলেকশন কমিশনের হাতে চলে গেছে। ইলেকশন কমিশনের এখন উচিত আর্মিদেরকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে বা বিজিবিকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে না রেখে এদেরকে কমপ্লিটলি এদেরকে আপনার এখন গ্রামে গ্রামে বাড়ি বাড়িতে এখন তল্লাশি করে আগে এগুলাকে একটা সিকিউরিটি আগে একটা আনা উচিত। তাহলে কারণ নাহলে হবে কি জানেন, কারণ সবাই জানে আর্মি এখন একটা সাজানো একটা ফোর্স হিসেবে থাকবে, আর্মির কোনো ভূমিকা নাই। তো আর্মিকে আসলে আমি মনে করি ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা আরও কিছু বাড়িয়ে দেওয়া দরকার। কারণ দেখেন, এখানে বিজিবির একটা লিমিটেশনস আছে, পুলিশের লিমিটেশনস আছে, বাট আর্মির কিন্তু কোনো লিমিটেশনস নাই। সো এই জন্য এই এলিট ফোর্সটাকে উচিত তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়িয়ে দিয়ে আপনার এইটার সিকিউরিটি আরও বাড়ানো দরকার। যেমন আমরা এখন অলরেডি কমপ্লেন পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, যেগুলো ধরেন আপনার ক্যামেরা, সিসি ক্যামেরা যেগুলো ইনস্টল করেছে, মোস্ট অফ দ্য জায়গাতে নাকি এগুলো নষ্ট, কার্যকর নাকি হচ্ছে না, সেটা একটা আছে। তারপরে যেমন ধরেন অবজারভাররা, এই যে আমরা গতকালকে কমনওয়েলথের সঙ্গে মিটিং করলাম, তো তারা বলল তো বিভিন্ন জায়গা থেকে যেভাবে অবজারভাররা আসছেন, তো অবজারভাররাদেরকে যে মেসেজ যেটা দেওয়া হয়েছে, ইভেন আইক্যাপ বলে একটা আছে, আপনার একটা অ্যাসোসিয়েশন আছে, তো সেটাতে 120টার মতন দেশ এটাতে ইনভলভড। তো আমিও সেটাতে স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলাম এক সময়। তো তাদের কাছ থেকে নিউজ পেলাম তাদেরও একটা ফোর্স আসবে, তাদের ফোর্স মানে ভুল বললাম কথাটা, তাদের সেক্রেটারি জেনারেল আসবেন। তো আমাকে তো জিজ্ঞেস করেছে, আমাকে জিজ্ঞেস করলো তাহলে কোন রোলে থাকবা। সো ঢাকা শহরেরই একটা হোটেলের নাম বললো আমাকে। তো আমি তাকে বললাম, তুমি হোটেলে থেকে আরও অবজারভারদের সঙ্গে থেকে তুমি কী নিউজটা পাবা? তুমি টিভিতে নিউজ, জার্নালিস্টদের সঙ্গে সাক্ষাৎ, হ্যাঁ, ঢাকা শহরে ঘুরে বেড়াবা, এই নিউজ নিয়ে তুমি কিন্তু অবজারভ করতে পারবা না। তোমাকে যেতে হবে ঢাকার বাইরে, যেগুলা চিহ্নিত, তুমি এগুলা বের করতে হলে জার্নালিস্টদের সঙ্গে বসো, প্রেসদের সঙ্গে বসো, ওরাই তোমাকে চিহ্নিত এলাকা দেখিয়ে দিবে, যেগুলা বিপজ্জনক এলাকা, রেড সংকেত এলাকা, সেসব জায়গায় যাও, সেসব জায়গায় তোমার ক্যাম্প বানিয়ে থেকে ফলো করো, তাহলে তুমি ওখানে পাবা। তাহলে তখন ওখানে দেখা যাবে আমাদের বাংলাদেশি বাহিনী বলেন বা আমাদের ফোর্সেস যারা বলেন, তারাও তখন অ্যাক্টিভভাবে কাজ করতে। না হলে এইভাবে সাজানো ঢাকা শহরে বসে, হোটেলে বসে এগুলো নিউজ দেখে তারপর তোমার রিপোর্ট দিয়ে চলে যাবে, 24 সালে যারা রিপোর্ট দিয়েছিল তো সব ওকে। যেমন ধরেন আইআরআই, আজকে এই কথাটা টানছি এই কারণে, আইআরআই সঙ্গে আমরা 2 থেকে 3টা মিটিং করেছি। আমরা প্রত্যেকটা মিটিংয়ে আমরা কিন্তু এই নেগেটিভ সাইডগুলো তুলে ধরেছি, ইলেকশনের টাইমে কী করণীয় করা উচিত। কিন্তু তারা কিন্তু ফেরত গিয়ে তারা তাদের মতন করে তারা রিপোর্ট দিয়ে দিল। তো এতে কী রেজাল্টটা দাঁড়ায়? রেজাল্টটা দাঁড়াবে সবাই আসছে ওই হাসি মুখরে যায়। ইউনূস সাহেব যেটা বলেছিলেন যে উৎসব মুখরে বাতাসি বা পান চাপাতে বা মুখে লজেন্স নিয়ে তারা যাবে, কিংবা একটা বিড়ি টানতে ভোট দিয়ে চলে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে তা না। সেটাকে করতে হলে আমরা যদি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা যদি ঠিক মতো করতে পারি, তাহলে ইউনূস সাহেবের কথাটা মিলবে যে উৎসব মুখরে যাবে, উৎসব মুখরে আসবে। মানলাম ইউনূস সাহেবের একটা সৎ উদ্দেশ্য আছে ইলেকশন দেওয়ার জন্য, কিন্তু ইলেকশন দিতে হলে তার সঙ্গে যেটা সরঞ্জাম যেগুলো লাগে বা ওটার জন্য কী প্রোটেকশন নিতে হবে, সেটা নিয়ে উনি আমি জানি না এই নিরাপত্তা বাহিনীদের সঙ্গে বসেছেন কিনা, আমি জানি না।